প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 1873 সালে বর্ধমান জেলার ধাত্রী গ্রামে। 1891 সালে পাটনা কলেজ থেকে FA ও 1895 সালে BA পাশ করেন। 1901 সালে তিনি আইন পড়তে বিলেত যান এবং ব্যারিস্টারি পাশ করে 1903 সালে দেশে ফিরে আসেন। দীর্ঘ 13 বছর ওকালতি করেছেন দার্জিলিং, রংপুর ও গয়ায়। 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে অধ্যাপক হন। শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় বহু গল্পের লেখক। তাঁর লেখা রসময়ী রসিকতা কে না পড়েছে। যে হাসির গল্পটি পাঠ করছি সেটি 1917 সালে প্রকাশিত পত্রপুষ্প নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শখের ডিটেকটিভ। শীতকাল। রাত্রি 8:22 ডায়মন্ড হারবার হইতে আগত কলিকাতাগামী প্যাসেঞ্জার গাড়িখানি সংগ্রামপুর স্টেশনে আসিয়া দাঁড়াইল। অল্প কয়েকজন আরোহী ওঠানামা করিতেই ছাড়িবার ঘণ্টা পড়িল। ঠিক এই সময় ব্যাগ হস্তে একজন মধ্যবয়স্ক স্থূলকায় ভদ্রলোক দৌড়িয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিলেন। কিন্তু তাহার উদ্যম বৃথা হইল। পোঁ করিয়া বাঁশি বাজাইয়া ইঞ্জিন মহাশয় বাবুটিকে উপহাস ছলেই যেন ধ্যাত ধ্যাত করিতে করিতে ছুটিতে আরম্ভ করিল। বাবুটি হতাশ হইয়া চলন্ত ট্রেনখানির প্রতি চাহিয়া রহিলেন আর হাঁফাইতে লাগিলেন। গাড়ি বাহির হইয়া গেলে বাবুটি ধীর পদে আবার ফটকের দিকে অগ্রসর হইলেন। সেখানে গোল লণ্ঠন হাতে ছোট স্টেশন মাস্টারবাবু দাঁড়াইয়া আগন্তুক আরোহীগণের টিকিট লইতেছিলেন। টিকিট দেখি। বাবুটি পাশে দাঁড়াইয়া রহিলেন। টিকিট। শেষ ব্যক্তি ফটক পার হইয়া গেলে ছোটবাবুকে তিনি জিজ্ঞাসা করিলেন, মশায় আবার কটায় ট্রেন? ছোটবাবু বাতির আলোকে টিকিটগুলি দেখিতে দেখিতে বলিলেন, কোথাকার ট্রেন? কলকাতায় ফেরবার। আবার সেই রাত্রি 1:18। বাবুটি আপন মনে হিসাব করিতে লাগিলেন। 1:18, আমাদের হলো 18 + 24, 1:42। পৌনে দুটোই ধরো। তাই তো। ইত্যবসরে ছোটবাবু সেখান হইতে অদৃশ্য হইয়াছিলেন। একজন খালাসি চাকাওয়ালা মই ঘরঘর করিয়া টানিতে টানিতে প্ল্যাটফর্মের আলোগুলো নিবাইয়া দিতেছিল। বাবুটি ধীরে ধীরে ফটকের বাহির হইয়া সিঁড়ি নামিয়া নিম্নে গিয়া দাঁড়াইলেন। সম্মুখে চাহিয়া দেখিলেন নিকটে একটি হালুইকরের দোকানে মিটিমিটি করিয়া আলোক জ্বলিতেছে। তাহার পর যদ্দূর দৃষ্টি চলে কেবল অন্ধকার। নিকটতম গ্রামও এখান হইতে অন্তত 1 ক্রোশ দূরে অবস্থিত। রাস্তাটির 2 ধারে কেবল গাছ ও জঙ্গল। সেই জঙ্গলে ঝিঁঝি পোকা ডাকিতেছে। মাঝে মাঝে শৃগালেরাও হুক্কা হুয়া রবও শোনা যাইতেছে। সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবুটি অনুভব করিলেন কিঞ্চিৎ আহার্য সামগ্রী অভ্যন্তরভাগে প্রেরণ না করিলে সমস্ত রাত্রি কাটিবে না। যদিও যাহাদের বাড়িতে গিয়াছিলেন সেখানে সান্ধ্য জলযোগটা একটু গুরুতর গোচি হইয়াছিল এবং তাহাদের আয়োজনে বিলম্ব জন্যই
গাড়িটি ফেল হইয়া এই বিপত্তি উপস্থিত। তথাপি সারারাত্রির উপযুক্ত বোঝাই তো লওয়া হয় নাই। হালুইকরের দোকানটি আছে তাই রক্ষে, নচেত অর্ধাসনেই রাত্রি কাটাইতে হইত। ভাবিতে ভাবিতে বাবুটি হালুইকরের দোকানের সম্মুখে গিয়া দণ্ডায়মান হইলেন। বৃদ্ধ হালুইকর চশমা চোখে দিয়া রামায়ণ পড়িতেছিল। বলিল, আগে আসুন। দোকানের ভিতর দেওয়াল ঘেঁষিয়া একটি সরু বেঞ্চি ছিল, তাহার ওপর বাবুটি উপবেশন করিয়া বলিলেন, কি কি আছে? হালুইকর বলিল, আগে বাবুর কি চাই বলুন। রসগোল্লা আছে, পান্তুয়া আছে, মিহিদানা আছে, কচুরি আছে, সিঙাড়া আছে, তাজা, আজই ভেজেছি। দেখি দিন, 2-4টে কচুরি দিন। ইচ্ছা মতো দ্রব্যাদি ক্রয় করিয়া বাবুটি আহারে প্রবৃত্ত হইলেন। এই সুযোগে ইহার পরিচয়টি দেওয়া আমাদের কর্তব্য হইতেছে। সুখের বিষয়, তজ্জন্য আমাদিগকে বিশেষ শ্রম স্বীকার করিতে হইবে না। নামটি প্রকাশ করিলেই যথেষ্ট হইবে, কারণ বিজ্ঞাপন অনুসারে বঙ্গ সাহিত্যে ইহার নতুন পরিচয় করিয়া দেওয়া সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আপনারা নিশ্চয়ই ইহার লেখনী প্রসূত কোনো না কোনো ডিটেকটিভ উপন্যাস পাঠ করিয়াছেন। স্বয়ং না পড়িয়া থাকেন, বাড়ির মেয়েদের জিজ্ঞাসা করিয়া দেখিবেন। ইহার নাম শ্রীযুক্ত গোবর্ধন দত্ত। কলিকাতায় বাস করেন। এই স্টেশন হইতে 2 ক্রোশ দূরে কোন গ্রামের একজন ভদ্রকন্যার সহিত ইহার ভ্রাতুষ্পুত্রের বিবাহের সম্বন্ধ হইতেছে। আজ বিকাল 3টার গাড়িতে ইনি কলকাতা হইতে আসিয়া পৌঁছিয়াছিলেন। মেয়ে দেখিয়া 8:24 গাড়িতে যদি রওনা হইতে পারিতেন, তবে রাত্রি 9:45 কলিকাতায় পৌঁছিয়া গরম গরম লুচি, ঘন বুটের ডাল, সদ্য ভর্জিত রোহিত মৎস্য, হংসডিম্বের কালিয়া প্রভৃতি ভক্ষণান্তে নিরাপদে লেপ মুড়ি দিয়া শয়ন করিতেন। কিন্তু বিধিলিপি কে খণ্ডাইতে পারে? বাসি কচুরি, ভিতরে আঁঠিওয়ালা রসগোল্লা প্রভৃতি যথাসাধ্য ভক্ষণ করিয়া গোবর্ধনবাবু হাত মুখ ধুইয়া ফেলিলেন। হালুইকরকে জিজ্ঞাসা করিলেন, তোমার দোকান কতক্ষণ খোলা থাকে? রাত্রি 9টা, বড় জোর 9:30। তারপর দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করি, তারপর ঘুমিয়ে পড়ি। গোবর্ধনবাবু ব্যাগটি হাতে করিয়া উঠিলেন। হালুইকর বলিল, বাবু কি তাহলে স্টেশন চললেন? করি কি বলিয়া গোবর্ধনবাবু ধীরে ধীরে আবার স্টেশনে গিয়া উঠিলেন। সংগ্রামপুর ছোট স্টেশন। তার আপিস, টিকিট আপিস প্রভৃতি সমস্ত একই কামরায় অবস্থিত। ওয়েটিং রুম পর্যন্ত নাই। গোবর্ধনবাবু প্ল্যাটফর্মে পৌঁছিয়া দেখিলেন সেই আপিস কামরা তালাবন্ধ। বাহিরে কম্বল গায়ে একজন খালাসি বসিয়া ঝিমাইতেছে। একটিমাত্র লণ্ঠন জ্বলিতেছে, তারও আলোক অত্যন্ত কমাইয়া দেওয়া। গোবর্ধনবাবু খালাসিকে জিজ্ঞাসা করিলেন, বাবু কোথারে? খেতে গেছে বাসায়। কখন আসবেন? এই এলেন বলে। একখানি বেঞ্চি ছিল। গোবর্ধনবাবু তাহারই উপর উপবেশন করিলেন। ব্যাগটি খুলিয়া পানের ডিবা বাহির করিলেন, সিগারেট ও দিয়াশলাই বাহির করিলেন।
জুতা খুলিয়া রাখিয়া পা দুটি বেঞ্চির ওপর তুলিয়া গাত্রবস্ত্রখানি বেশ করিয়া ঢাকা দিয়া বসিয়া তাম্বুল চর্বণ ও ধূমপানে প্রবৃত্ত হইলেন। চারিদিকে খোলা মাঠ, হু হু করিয়া হাওয়া আসিতেছে। কিছুক্ষণ পরেই গোবর্ধনবাবুর শীতবোধ হইতে লাগিল। কোথায় বাড়িতে এতক্ষণ চারিদিকে দুয়ার জানলা বন্ধ করিয়া লেপ মুড়ি দিয়া শয়ন? কোথায় এই তেপান্তরের মাঠে এই কষ্টভোগ? যদি না মেয়ে দেখিতে আসিতেন, তাহা হইলে তো এই কর্মভোগ হইত না। মেয়ের বাপেরা জলযোগের অনাবশ্যক আড়ম্বর করিয়া গাড়ি ফেল করাইয়া দিয়াছে বলিয়া তাহাদের ওপর রাগ হইল। বিধবা ভাতৃজায়ের ওপর রাগ হইল। ছেলের বিবাহের জন্য এত তাড়াতাড়ি কেন তাহার? গোবর্ধনবাবু বলিয়াছিলেন, এ বছরটা যাক, আসছে বছর তখন দেখা যাবে। সে কথা তিনি কোনো মতেই শুনিলেন না। বধূ আসিয়া কি চতুর্ভুজ করিয়া দেবে? বাল্যবিবাহের ওপরও তাহার রাগ হইতে লাগিল। শীতে কাঁপিতে কাঁপিতে প্রতিজ্ঞা করিলেন, এবার বাল্যবিবাহকে আচ্ছা করিয়া গালি দিয়া একখানি নূতন ধরনের উপন্যাস তিনি লিখিবেন। কিয়ৎক্ষণ পরে সিঁড়িতে জুতার শব্দ উঠিল। প্ল্যাটফর্মের উপর খানিকটা আলোক আসিয়া পড়িল। বাতি হাতে করিয়া ছোটবাবু আসিলেন। আপিস কামরা খুলিয়া প্রবেশ করিয়া দরজাটি ভেজাইয়া দিলেন। আরও কিয়ৎক্ষণ শীতভোগ করিবার পর গোবর্ধনবাবু ধৈর্য হারাইলেন। উঠিয়া গিয়া দরজাটি ফাঁক করিয়া বলিলেন, স্টেশন মাস্টারবাবু, 1:45 গাড়ির তো এখনো অনেক দেরি। বাইরে বড্ড শীত, ভেতরে এসে কি বসতে পারি? বাবুটি স্টেশন মাস্টার নহেন, ছোটবাবু মাত্র। তাহা গোবর্ধনবাবু জানিতেন। কিঞ্চিত খোসামত করার অভিপ্রায়েই ওরূপ সম্ভাষণ করিলেন। ছোটবাবু বলিলেন, আসুন, বসুন। প্রবেশ করিয়া গোবর্ধনবাবু একখানি পিঠ ভাঙা চেয়ারে বসিলেন। এইবার ভালো করিয়া দেখিলেন, ছোটবাবুর বয়স 40 বৎসরের উপরে উঠিয়াছে। সাদা জিনের প্যান্টুলুনের ওপর কালো মোটা গরম কোট পরিয়া রহিয়াছেন। মোটা মোটা গোল গোল বোতামগুলাতে কি সব ইংরাজি অক্ষর লেখা। টেলিগ্রাফের কলের কাছে বসিয়া খুট খুট করিয়া কার্য করিতেছেন। গোবর্ধনবাবু যেখানে বসিয়াছিলেন তাহার কাছে লম্বা গোছের একটা টেবিল, তাহার উপর ঘষা কাঁচের একটি সরু উচ্চ লণ্ঠন রক্ষিত। লাইন ক্লিয়ার বহি ও অন্যান্য খাতাপত্র যথা তথা ছড়ানো। একটি টিনের গদ্দানি, অপর একটি টিনের আধারে তেলকালির প্যাড এবং সেই স্টেশনের একটি মোহর ছাপ, সীসার কাগজ ছাপা, একগাছা রুল, এইসব দ্রব্য রহিয়াছে। ছোটবাবু তারের কাজ শেষ করিয়া আগন্তুকের প্রতি চাহিয়া একটি হাই তুলিলেন। দাঁড়াইয়া উঠিয়া হাত দুটি পিঠের দিকে করিয়া গা ভাঙিলেন। তারপর একটি দেরাজ ধরিয়া খড়খড় করিয়া টানিয়া তাহার মধ্য হইতে একখানি বহি বাহির করিয়া আলোকের নিকট সরিয়া আসিয়া পড়িতে লাগিলেন। গোবর্ধনবাবু গলাটি বাড়াইয়া দেখিলেন বহিখানি তাহারই প্রণীত ভীষণ রক্তারক্তি নামক উপন্যাস। গোবর্ধনবাবু নূতন লেখক নহেন। যাহাদের বহি বৎসরের পর বৎসর সিন্দুক বা আলমারিতে কীটভোগ্য হইয়া বিরাজ করে, সে শ্রেণীর গ্রন্থকার নহেন। তথাপি এই দূর পল্লীতে
একজনকে নিজ পুস্তক পাঠে নিবিষ্ট চিত্তে দেখিয়া তাহার মনটা উলসিয়া উঠিল। তাহার শীত কোথায় চলিয়া গেল। ছোটবাবু এক মনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া পড়িয়া যাইতে লাগিলেন। গোবর্ধনবাবু এক দৃষ্টে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। আত্মপ্রসাদে তাহার মন ভরিয়া উঠিতে লাগিল। মনে মনে বলিলেন, বিজ্ঞাপনে যে লিখি একবার পড়িতে বসিলে আহার নিদ্রা ত্যাগ, সেটা কি নিতান্ত মিথ্যা কথা লিখি? কিছুক্ষণ এইরূপে কাটিলে এই ভক্ত পাঠকটির নিকট আত্মপরিচয় দিবার জন্য গোবর্ধনবাবুর প্রাণটা ছটফট করিতে লাগিল। ভাবিলেন, পুরাতন একখানা মলিদা গায়ে দিয়া, কাদামাখা জুতা পায়ে দিয়া নিরীহ ভালো মানুষটির মতো বসিয়া রহিয়াছি। আমি যে কে জানিতে পারিলে বাবুটির কি বিস্ময়ের অবধি থাকিবে? ইহার পর চিরদিন উনি লোকের কাছে বলিয়া বেড়াইবেন নাকি, একবার বিখ্যাত ডিটেকটিভ ঔপন্যাসিক গোবর্ধন বাবুর সঙ্গে দেখা হয়েছিল। লোকটি এমন সাদাসিধে যে দেখলে গোবর্ধন বাবু বলে মনেই হয় না। অতি মাহাত্মা লোক। গোবর্ধনবাবু ভাবিলেন, না হয় আমি উহার নামটি প্রথমে জিজ্ঞাসা করি, তা হইলে নিশ্চয় আমার নামও উনি জিজ্ঞাসা করিবেন। গলা বাড়াইয়া গোবর্ধনবাবু দেখিলেন ছোটবাবু তখন ত্রয়োবিংশ পরিচ্ছেদ পড়িতেছেন, যেখানে প্রসিদ্ধ গুন্ডা মির্জা বেগ ১৫ বর্ষীয়া সুন্দরী নায়িকা বকুলমালাকে তাহার পিতৃগৃহ হইতে গভীর রাত্রে ডাকাতি করিয়া ধরিয়া লইয়া যাইতেছে। এই পরিচ্ছেদটি বিশেষভাবে চমকপ্রদ, সুতরাং রসভঙ্গ করিতে ইচ্ছা হইল না। পরিচ্ছেদটি শেষ হওয়া মাত্র গোবর্ধনবাবু জিজ্ঞাসা করিলেন, মশায়ের নামটি কি জিজ্ঞেস করিতে পারি? বাবুটি পুস্তক হইতে মুখ না তুলিয়াই উত্তর করিলেন, শ্রী বীরেন্দ্রনাথ দাস ঘোষ বলিয়া চতুর্বিংশতি পরিচ্ছেদে মনোনিবেশ করিলেন। গোবর্ধনবাবু সহজে ছাড়িবার পাত্র নহেন। পুনরায় জিজ্ঞাসা করিলেন, আপনার নিবাস? বাবুটি পূর্ববৎ বলিলেন, হুগলির কাছে। কোন গ্রাম? শঙ্করপুর বলিয়া তিনি চতুর্বিংশতি পরিচ্ছেদের ২য় পৃষ্ঠা উন্মোচন করিলেন। গোবর্ধনবাবু মনে মনে বলিলেন, কোথাকার অভদ্রলোক। প্রকাশ্যে বললেন, আপনার নামধাম জিজ্ঞাসা করছি বলে আপনি বিরক্ত হচ্ছেন না তো মশাই? আজকাল ইংরেজি ফ্যাশন অনুসারে এগুলো বেয়াদবি বলে গণ্য, তা জানি, কিন্তু আমরা মশাই সেকেলে লোক, অত মেনে চলতে পারি না, কিছু মনে করবেন না। বাবুটি তাহার পানে একটি নজর মাত্র চাহিয়া একটু মৃদুহাস্য করিয়া বলিলেন, না না। গোবর্ধনবাবু তখন আত্মপরিচয় দান সম্বন্ধে হতাশ হইয়া কড়িকাঠ গণিবার অভিপ্রায় ঊর্ধ্বদিকে দৃষ্টিপাত করিলেন। দেখিলেন কড়িকাঠ নাই, ঢেউ খেলানো করুগেটেড লোহার ছাদ মাত্র। ছোটবাবু যখন বইখানি শেষ করিলেন তখন রাত্রি প্রায় 12:30।
বহি বন্ধ করিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া প্রায় 1 মিনিট কাল তিনি সম্মুখস্থ দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিলেন। তাহার পর গোবর্ধনবাবুর দিকে ফিরিয়া বলিলেন, তা সেই অবধি বসে রয়েছেন? আগে কি করি বলুন? ভারী কষ্ট হলো তো আপনার। পান খাবেন? বলিয়া পকেট হইতে পানের ডিবাটি বাহির করিয়া আগন্তুকের নিকট ধরিলেন। পান লইয়া গোবর্ধনবাবু ভাবিলেন, হায়, এ ব্যক্তি জানিতেও পারিতেছে না যাহাকে পান দিতেছে সে লোকটা কে এবং কত বড়। ছোটবাবু বলিলেন, মশাই মাপ করবেন, আপনি প্রায় 3 ঘন্টা এখানে বসে আছেন, আপনাকে কোনো খাতির করিনি। ওই বইখানা নিয়ে এমনি হয়ে পড়েছিলাম, একেবারে বাহ্য জ্ঞান শূন্য। কোথা থেকে আসছেন? মশাইয়ের নামটি কি? গোবর্ধনবাবু বলিলেন, কলকাতা থেকে এসেছিলাম। আমার ভাইপোর জন্যে কাছেই একটি গ্রামে মেয়ে দেখতে গিয়েছিলাম। আমার নাম শ্রী গোবর্ধন দত্ত। নামটি শুনিবা মাত্র ছোটবাবু পূর্বপঠিত বহিখানির সদর পৃষ্ঠাটি খুলিয়া আলোকের নিকট ধরিলেন। বহি নামাইয়া গোবর্ধনবাবুর পানে চাহিলেন। আবার বহিখানির সদর পৃষ্ঠাটি দেখিতে লাগিলেন। তাহার অবস্থা দেখিয়া গোবর্ধনবাবু হাসিয়া বলিলেন, কি ভাবছেন? বাবুটি সংকোচের সহিত বলিলেন, মশাই, আপনি কি এই বই লিখেছেন? গোবর্ধনবাবু ন্যাকা সাজিয়া জিজ্ঞাসা করিলেন, কি বই ওখানা? ভীষণ রক্তারক্তি। ও হ্যাঁ, আমারই একখানা বই বটে। ছোটবাবু বলিলেন, হ্যাঁ, আপনি আপনি গোবর্ধনবাবু? মশাই, আপনার সঙ্গে যে রকম ব্যবহার আমি করেছি ভারী অন্যায় হয়ে গেছে। ছি 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 ছি। গোবর্ধনবাবু বলিলেন, না না, কি অন্যায় আপনি করেছেন? কিছুই অন্যায় করেননি। অন্যায় করিনি? আপনি এখানে 3 ঘন্টা কাল ঠায় বসে আছেন, আপনাকে জিজ্ঞাসাও করিনি মশাই আপনি কে, কোনো কষ্ট হচ্ছে কিনা। বই নিয়ে এমনিই মেতেছিলাম, অন্যায় করিনি। কিছু না কিছু না, বরং আমার বই নিয়ে আপনি মেতে উঠেছিলেন, সেটা তো আমার পক্ষে কমপ্লিমেন্ট। আমার আর কোন কোন বই আপনি পড়েছেন? আগে আর কিছু পড়িনি, তবে পাঁজিতে আপনার অনেক বইয়ের বিজ্ঞাপন দেখেছি বটে। এবার আনাতে হবে একখানা করে। আজই কি এ বই পড়া হতো? বইখানি একজন প্যাসেঞ্জার ফেলে গেছে। 5টার গাড়িতে এসেছিল কলকাতা থেকে, মস্ত একদল। বাইরে প্ল্যাটফর্মে ওই যে বেঞ্চিখানি রয়েছে তারই উপর জনকতক বসেছিল। তারা চলে গেলে দেখি বইখানি বেঞ্চির নিচে পড়ে রয়েছে। এনে পড়তে আরম্ভ করলাম। বাপ, আরম্ভ করলে কি আর ছাড়বার জোটই আছে? আচ্ছা মশাই, ওসব ঘটনা কি সত্যি, না আপনি মাথা থেকে বের করেছেন? আসল কথাটি বলতে গেলে বলিতে হয়, ইংরাজি নভেল হইতে না বলিয়া গ্রহণ। তাই গোবর্ধনবাবু ইতস্তত করিয়া বলিলেন, মাথা থেকে বের করেছি। আপনার খুব মাথা, কিন্তু
কি অসাধারণ কৌশল! আপনি যদি পুলিশ লাইনে ঢুকতেন তো খুব ভালো ডিটেকটিভ হতে পারতেন। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল। আপনি এখানে এসেছেন, ভালোই হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করি, দেখুন এই বইখানির ভেতর এক চিঠি ছিল। আশ্চর্য চিঠি! আমি তো মশাই পড়ে কিছুই বুঝতে পারলাম না। আপনি দেখুন দেখি। বলিয়া দেরাজ খুলিয়া একখানি পত্র বাহির করিয়া তিনি গোবর্ধন বাবুর হাতে দিলেন। ব্যাগ হইতে চশমা বাহির করিয়া চোখে দিয়া আলোর কাছে ধরিয়া গোবর্ধনবাবু পত্রখানি পাঠ করিলেন। ভাইকুঞ্জ, মঙ্গলবার রাত্রে শত্রুদুর্গ আক্রমণ, মনে আছে তো? তুমি সদল বলে ওই দিন বিকাল 5টার গাড়িতে আসিয়া পৌঁছিবে, অন্যথা না হয়। সকলে এখানে সমবেত হইয়া সন্ধ্যার পরই মার্চ করিতে হইবে। রাত্রি 10টায় যুদ্ধারম্ভ। কার্য সমাধা করিয়া ভোর 3টার গাড়িতে তোমরা ফিরিয়া যাইতে পারিবে। ইতি তোমাদের নিতাই। পত্রখানি পড়িয়াই গোবর্ধনবাবুর মনে হইল ইহা স্বদেশী ডাকাতি ভিন্ন আর কিছুই নহে। জিজ্ঞাসা করিলেন, তারা একদল এসেছিল বললেন না? আগে হ্যাঁ। কজন? জনকুড়ি হবে। বয়স কত সব? চেহারা কীরকম? বয়স 15-16 থেকে 19-20 মধ্যে। চেহারাগুলো সন্ডা সন্ডা, খুব হাসি ফুর্তি গোলমাল করতে করতে গেল। ভদ্রলোকের ছেলে সব? হ্যাঁ, বেশ ফিট ফাট কাপড় চোপড়, কারু কারু চোখে সোনার চশমা। কোন ক্লাসের টিকিট নিয়ে এসেছিল? ইন্টারমিডিয়েট। সিঙ্গেল না রিটার্ন? রিটার্ন। তাদের টিকিটগুলো বের করুন। ছোটবাবু একটা দেরাজ টানিয়া এক গাদা টিকিট হইতে লাল রঙের আধখানা টিকিটগুলি বাছিয়া বাছিয়া গোবর্ধনবাবুর সম্মুখে ফেলিতে লাগিলেন। শেষ হইলে গোবর্ধনবাবু গনিয়া দেখিলেন সবসুদ্ধ 19খানা আছে। প্রত্যেকখানি কলিকাতা হইতে, নম্বরগুলিও পরপর। পকেটবুক বাহির করিয়া টিকিটের নম্বর ও ছাপগুলির বিবরণ গোবর্ধনবাবু নোট করিয়া লইয়া গম্ভীরভাবে বলিলেন, স্বদেশী ডাকাতি। ছোটবাবু বলিলেন, স্বদেশী ডাকাতি? হ্যাঁ, স্বদেশী ডাকাতি বলেন কি? পরিষ্কার স্বদেশী ডাকাতি। আপনার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে? না, কেন বলুন দেখি। চিঠিখানির একটি স্থানে অঙ্গুলি নির্দেশ করিয়া গোবর্ধনবাবু বলিলেন, এই দেখুন, খামের ওপর যে মোহর পড়ে তারই সাদা দাগ এ চিঠিতে রয়েছে। একটা ম্যাগনিফাইং গ্লাস পেলে ছাপটা পড়তাম। ছোটবাবু চশমা চোখে দিয়া দাগটা পড়িতে চেষ্টা করিলেন। শেষে বলিলেন, ও কে কিছু পড়া গেল না। গোবর্ধনবাবু সেই ঘষা কাঁচের লণ্ঠনটির দ্বার খুলিয়া ভিতরে কি যেন অন্বেষণ করিতে লাগিলেন। শেষে এক টুকরো কাগজ লইয়া লণ্ঠনের একটা স্থানে ঘষিতে লাগিলেন। কাগজটুকু ভূষা কালি মাখা হইয়া গেল। বাহির করিয়া তাহার ওপর জোরে 2-3টা ফুঁ দিয়া গোবর্ধনবাবু সেখানেই চিঠির সেই সাদা ছাপ পড়া অংশে
লঘু হস্তে বুলাইতে লাগিলেন। ছোটবাবু অবাক হইয়া ইহার কার্য পরম্পরা দেখিতেছিলেন। ছাপটি পরীক্ষা করিয়া গোবর্ধনবাবু গম্ভীরভাবে বলিলেন, আজই বেলা 9টার ডেলিভারিতে বউবাজার পোস্ট অফিস থেকে এ চিঠি বিলি হয়েছে বলিয়া চিঠিখানি ছোটবাবুর হস্তে দিলেন। ছোটবাবু সেখানি আলোকে ধরিয়া দেখিলেন, কালো জমির ওপর সাদা অক্ষরে OWAZA, তাহার নিম্নে 9A, তাহার নিম্নে 5JY ফুটিয়া উঠিয়াছে। চিঠিখানি গোবর্ধনবাবুর হস্তে প্রত্যর্পণ করিয়া রুদ্ধস্বরে বলিলেন, ধন্য আপনার বুদ্ধি, নইলে আর অমন সব নভেল আপনার মাথা থেকে বেরোয়। গোবর্ধনবাবু বলিতে লাগিলেন, এই ডাকাতদের অন্তত একজন, যার নাম কুঞ্জ, বউবাজার অঞ্চলে থাকে। নিতাই বলে দলের একজন পূর্বেই এসেছিল, যা কিছু দেখবার, শোনবার, খবর নেবার সমস্ত ঠিকঠাক করে এই চিঠি দিয়েছে। এই অঞ্চলের কোনো ধনী লোকের বাড়ি আজ রাত্রি 10টার সময় তারা ডাকাতি করেছে। ভোর 3টের গাড়িতে তারা ফিরে যাবে। এমন সময় কলিকাতার ট্রেনখানি আসিয়া পৌঁছিল। ছোটবাবু লণ্ঠন হাতে করিয়া সেখানি পাস করিতে ছুটিলেন। গোবর্ধনবাবু একাকী বসিয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন। এ ডাকাতগণকে যে কোনো উপায় হউক ধরিতে হইতেছে। ধরিতে পারিলে গভর্নমেন্টের কাছে যথেষ্ট সুনাম হইবে। চাই কি একটা রায়বাহাদুরি খেতাবও মিলিতে পারে। অনেক দিন হইতেই রায়বাহাদুর হইবার জন্য গোবর্ধনবাবুর আকাঙ্ক্ষা। নভেল লিখিয়া অর্থোপার্জন যথেষ্ট করিয়াছেন, কিন্তু সাহিত্যক্ষেত্রে তেমন মান সম্ভ্রম হইল কই। ইহার পুস্তক সংখ্যার তুলনায় অর্ধেকের অর্ধেক বহিও যাঁরা লেখেন, যাহাদের বই আলমারি জাত হইয়া থাকে, বৎসরে 25খানির বেশি বিক্রয় হয় না, তাহাদের কত মান, কত সম্ভ্রম। মাসিক পত্রে ছবি বাহির হইতেছে, কত সভার সভাপতি হইয়া তাহারা বক্তৃতা করিতেছেন। কিন্তু গোবর্ধনবাবুকে কেহ তো ডাকিয়াও জিজ্ঞাসা করে না। তিনি ইহার একমাত্র কারণ নির্দেশ করেন, ওই সকল লোক কেবলমাত্র গ্রন্থকার নহেন, সাহিত্যক্ষেত্রে গ্রন্থকার এবং অপর কোনো ক্ষেত্রে উচ্চ পদস্থ। তাই অনেক দিন হইতেই তাহার মনে হইতেছে, যদি কোনো একটা সুযোগে রায়বাহাদুর বা অন্তত রায় সাহেবও তিনি হইতে পারেন, তাহা হইলে বোধ হয় তাহার এই কেবলমাত্র গ্রন্থকার অপবাদটি ঘুচিয়া যায়। সমাজে নিজ প্রাপ্য সম্মান তিনি আদায় করিয়া লইতে পারেন। তাহার মনে হইল, বোধহয় এই সুযোগেই তাহা হইবে। নহিলে ভগবান তাঁহারই একখানি গ্রন্থের মধ্যে করিয়া মূল সূত্রস্বরূপ ওই চিঠিখানি পাঠাইয়া দিবেন কেন? ট্রেন চলিয়া গিয়াছিল। ছোটবাবু যাত্রীদের টিকিট কালেক্ট করিয়া আপিসে ফিরিয়া আসিলেন। পকেট হইতে ডিবা বাহির করিয়া পান খাইলেন, গোবর্ধনবাবুকেও দিলেন। নিকটস্থ চেয়ারখানিতে বসিয়া বলিলেন, তাই তো মশায়, কার সর্বনাশ হলো কে জানে। গোবর্ধনবাবু বলিলেন, দেখুন, আজ এ ডাকাতদের ধরতে হবে। ছোটবাবু বলিলেন, কে ধরবে? আপনি? আমি? আমি? সর্বনাশ, তাদের কাছে রিভলভার আছে, মাথার খুলি উড়িয়ে দেবে না? না, এখন আর তাদের কাছে রিভলভার নেই, সেসব কোথাও লুকিয়ে রেখে আসবে তারা। তাহলেও ধরা কি সোজা কথা মশায়? তারা 19-20 জন লোক। জাপটে ধরতে গেলে কি আর হবে? কৌশলে ধরতে হবে।
তারপর তারপর পুলিশ ডেকে তাদের হ্যান্ডওভার করে দেওয়া। তারপর তারপর সকলের শ্রীঘর। তারপর তারপর আবার কি? ওদের দলের অন্যান্য লোক যারা আছে তারা যে আপনাকে আমাকে কুকুর মারা করে মারবে। এ কথা শুনিয়া গোবর্ধনবাবুর মনে একটু ভীতির সঞ্চার হইল। তিনি কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করিলেন, কিন্তু রায় বাহাদুরের প্রলোভনী অবশেষে জয়লাভ করিল। বলিলেন, আপনি কি বলছেন মশাই? আমরা কি মগের মুলুকে বাস করছি যে আমাদের অমনি কুকুর মারা করবে? এই কার্য করে যদি আমরা সফল হই, আমাদের যাতে কোনো অনিষ্ট না হয় সে বন্দোবস্ত গভর্নমেন্ট করবেন। তার জন্য লাখ টাকা যদি খরচ হয় তাতেও তারা পিছপাও হবেন না। আপনি কোনো চিন্তা করবেন না। আসুন, এ কার্যে আমার সাহায্য করুন। দেখুন দেখি, এই স্বদেশী ডাকাতেরা দেশের কি মহা অনিষ্ট করছে, নিরীহ লোকদের সর্বনাশ করছে। এই কি ধর্ম? এই কি স্বদেশ প্রেম? প্রত্যেক রাজভক্ত প্রজারই কর্তব্য তাদের কাজে বাধা দেওয়া, তাদের সমুচিত প্রতিফল দেওয়া। ছোটবাবু গালে হাত দিয়া বসিয়া রহিলেন, কোনো উত্তর করিলেন না। কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া গোবর্ধনবাবু বলিলেন, কি বলেন, আমায় সাহায্য করবেন? হাত দুটি জোড় করিয়া ছোটবাবু বলিলেন, গোবর্ধনবাবু, আমায় মাফ করতে হচ্ছে। আমি ছাপোষা মানুষ, অনেকগুলি কাচ্চা বাচ্চা, আমি ও কাজটি পারবো না। আমায় বাঁচান। আমি বাঁচাবো কি? আপনি যদি আমার সাহায্য না করেন, আমি নিজেই অবশ্যই যথাসাধ্য চেষ্টা করে দেখব। কিন্তু এ স্থান আমার অপরিচিত, আমি একা, কি করতে পারবো? আমার সাহায্য না করলেই কি আপনি বাঁচবেন মনে করেছেন? গভর্নমেন্ট যখন শুনবে যে আপনি আমার সাহায্য করতে অস্বীকার করাতেই ডাকাতগুলো ধরা পড়ল না, তখন গভর্নমেন্ট কি ভাববে বলুন দেখি? ভাববে আপনিও ষড়যন্ত্রকারীদের দলের লোক, তাই সাহায্য করেননি। উল্টে বোধহয় আপনারই জেল হয়ে যাবে। এই কথা বলিয়া গোবর্ধনবাবু মনোযোগের সহিত ছোটবাবুর মুখপানে চাহিয়া তাহার মনের ভাব নির্ণয় সচেষ্ট হইলেন। ছোটবাবু হঠাৎ উঠিয়া গোবর্ধনবাবুর পদযুগল ধারণ করিলেন, বলিলেন, আপনি বড়লোক, মহাত্মা লোক, নভেলিস্ট, এই গরিবকে দয়া করুন, আমায় এর মধ্যে জড়াবেন না, দোহাই আপনার। যদি কিছুর জন্য আপনার সাহায্য দরকার হয় তা বরং আমায় অনুমতি করুন। গোপনে যা পারি তাতে প্রস্তুত আছি, প্রকাশ্যে কিছুই পারবো না। আরে উঠুন 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 বলিয়া গোবর্ধনবাবু ছোটবাবুকে হাত ধরিয়া উঠাইলেন। বলিলেন, আচ্ছা, আপনার যদি এতই ভয় তাহলে কাজ নেই, আমি একাই যা হয় করব, যা বলি তা শুনুন। গোবর্ধনবাবু ভাবিতেছিলেন, সাহায্য যদি এ করে তবে কার্য সফল হইলে গৌরবের ভাগটা নাই লইল। বললেন, দেখুন, কাছাকাছি এমন কোনো বাড়ি আছে যার মধ্যে তাদের পুড়ে আটক করতে পারি? ছোটবাবু বলিলেন, আছে আছে, খুব ভালো জায়গায় আছে। কোথা? বাইরে চলুন, দেখাই। কিছু পূর্বে চন্দ্রোদয় হইয়াছিল। গোবর্ধনবাবুকে প্ল্যাটফর্মের প্রান্তদেশে লইয়া গিয়া ছোটবাবু বলিলেন, ওই যে
মস্ত বাড়িটা দেখছেন, ওটা ধানের আড়ত করবার জন্য রেলি ব্রাদারেরা এই নতুন তৈরি করেছে। মস্ত একখানা গুদাম ঘর আছে ওর মধ্যে, প্রায় 40 ফুট লম্বা, 25 ফুট চওড়া। খালি আছে, এখনো ওদের আড়ত খোলেনি। যদি কোনো কৌশলে সেই দলকে ওই ঘরখানার মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালাবন্ধ করতে পারেন, তাহলেই কাজ হাসিল। পুলিশ আসা পর্যন্ত ওইখানে ওরা আটকে থাকবে। এখন গোবর্ধনবাবু বললেন, অনুগ্রহ করে আপনার লণ্ঠনটা নিয়ে আসুন, ঘরখানি দেখি। ছোটবাবু লণ্ঠন আনিতে চলিয়া গেলে গোবর্ধনবাবু সেই অন্ধকারে দাঁড়াইয়া কৌশল চিন্তায় ব্যাপৃত হইলেন। ছোটবাবু লণ্ঠন লইয়া আসিলে উভয়ে গিয়া ঘরখানি দেখিলেন। একটিমাত্র দরজা, উপরে ছাদের প্রায় কাছে, এদিকে দুইটি ওদিকে দুইটি বায়ু চলাচলের জন্য জানলা কাটা রহিয়াছে। তাহাতে এখনো শার্সি বসানো হয় নাই। গোবর্ধনবাবু দেখিলেন সেগুলি মেঝে হইতে 20 ফুট উচ্চে, সুতরাং ওখান দিয়ে পলায়নের সম্ভাবনা নাই। বলিলেন, এই ঠিক হবে। ঘরের বাহিরে আসিয়া গোবর্ধনবাবু দরজাটিকে পরীক্ষা করিতে লাগিলেন। পুরু শাল কাঠের ফ্রেমে আড়ভাবে সেই কাঠের ছোট ছোট তক্তা বসানো, আগা গোড়া রিভেট করা, ওপরে একটি নিম্নে একটি মোটা শিকলও আছে, খুব মজবুত, সহজে ভাঙিয়া বাহির হইতে পারিবে না। ছোটবাবু বলিলেন, রেলের ভালো তালা আছে, আপনাকে দিয়ে চলুন। চলুন, আরও সব সরঞ্জাম দরকার। চলুন অফিসে বসে তার পরামর্শ করিয়ে। ফিরিবার পথে ছোটবাবু মিনতিপূর্ণ স্বরে বলিলেন, কিন্তু আমি যে আপনাকে কোনো বিষয়ে সাহায্য করছি তা যেন গুণাক্ষরেও প্রকাশ না হয়, দোহাই আপনার। না, তা হবে না। আপিসে ফিরিয়া ঘণ্টাখানেক ধরিয়া পরামর্শ চলিল। ইতিমধ্যে 1:45টার গাড়ি আসিল ও চলিয়া গেল। কলিকাতা নিবাসী সেই নিরীহ যুবকগণ আসিয়াছিল তাহাদের বন্ধু নিতাইয়ের বিবাহে বরযাত্র হইয়া। নিতাই ছেলেটি অনেক দিন হইতেই কিঞ্চিত মিলিটারি ভাবাপন্ন। রঙ্গ করিয়া যখন নিজ বিবাহকে যুদ্ধারম্ভ এবং শ্বশুরবাটিকে শত্রুদুর্গ বলিয়া বর্ণনা করিয়াছিল, তখন স্বপ্নেও জানিত না তদ্বারা বন্ধুগণকে সে কি বিপজ্জালে জড়াইতেছে। যে গ্রামে বিবাহ হইল তাহা স্টেশন হইতে 2 ক্রোশ দূরে অবস্থিত। বিবাহ ও আহারাদির পর বরের নিকট সকলে বিদায় গ্রহণ করিল। তাহাদের জন্য গোযান প্রস্তুত ছিল, কিন্তু সেগুলি তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করিয়া যুবকেরা পদব্রজেই স্টেশন অভিমুখে অগ্রসর হইল। বরাবর সরকারি রাস্তা, পথ ভুল হইবার আশঙ্কা ছিল না। জ্যোৎস্নালোকে গান গাহিতে গাহিতে অতি আনন্দেই তাহারা পথ অতিক্রম করিতে লাগিল। রাত্রি যখন 2টা, তখন স্টেশনের আলোক তাহাদের দৃষ্টিগোচর হইল। একজন বলিল, এসো ভাই, বঙ্গ আমার জননী আমার গাইতে গাইতে যায়।
বঙ্গ আমার জননী আমার গাহিতে গাহিতে তালে তালে পা ফেলিয়া 10 মিনিটের মধ্যে তাহারা স্টেশনে পৌঁছিল। প্ল্যাটফর্মে পৌঁছিয়া দেখিল এক ভদ্রলোক মাথায় পাগড়ি বাঁধিয়া মলিদা গায়ে দিয়া প্ল্যাটফর্মের উপর দাঁড়াইয়া আছেন। একজন তাহাকে জিজ্ঞাসা করিল, ট্রেনের আর কত দেরি মশাই? বাবুটি বললেন, আপনারাই কি আজ বিকেলে 5টার গাড়িতে এসেছিলেন? আগে হ্যাঁ। আপনাদের দলের কেউ কলকাতা থেকে ছাড়বার সময় গাড়ি মিস করেছিল? তা তো জানি নে, তবে আরও 3 জনের আসবার কথা ছিল বটে, তারা আসেনি, হয়তো সময় মতো স্টেশনে এসে জুটতে পারেনি। কেন মশাই? বাবুটি বললেন, তবে ঠিক হয়েছে, আপনাদেরই দলের লোক। 3 জন নয়, 2 জন লোক সন্ধ্যা 7টার গাড়িতে এসে পৌঁছেছিলেন। তার মধ্যে একজনকার ভয়ানক জ্বর। কোথায় কোথায় তারা? ওই রেলি ব্রাদারের আড়তে তাঁরা আছেন। যিনি সুস্থ তিনি আমাদের এসে বললেন, মশাই এই তো বিপদ, একটু আশ্রয় দিতে পারেন? কোথায় আশ্রয় দিই? ওই রেলি ব্রাদারের আড়ত দেখিয়ে দিলাম। বাসা থেকে তক্তপোষ, লেপ, বিছানা সব পাঠিয়ে দিলাম। 2-1 গিয়ে দেখেও এসেছি। খুব জ্বর, 105-এর কম তো হবে না। আর কি পিপাসা, 10 মিনিট অন্তর খালি বলে জল দাও। সুস্থ লোকটির কাছেই শুনলাম আপনারা রাত্রি 3টের গাড়িতে কলকাতা ফিরবেন। যুবকেরা পরস্পর বলাবলি করিতে লাগিল, ওহে বোধহয় শান্তি আর শৈলেন, শান্তিরই বোধহয় জ্বর হয়েছে, তার তো ম্যালেরিয়া লেগেই আছে কিনা। পাগড়ি পরা বাবুটি বলিলেন, হ্যাঁ হ্যাঁ, শান্তিবাবুরই জ্বর হয়েছে, নামটি ভুলে গিয়েছিলাম, চলুন দেখবেন। বলিয়া তিনি অগ্রসর হইলেন। বলা বাহুল্য, ইনি আমাদের গোবর্ধন বাবু ভিন্ন আর কেহই নহেন। যুবকেরা পশ্চাৎবর্তী হইল। তাহারা বলাবলি করিতে লাগিল, জ্বর যদি একটু কম থাকে, গাড়িতে নিয়ে যাবার মতন অবস্থা থাকে, তবে নিয়েই যাব, নইলে আমাদের সকলকেই এখানে থাকতে হবে। রেলি ব্রাদারের আড়তে পৌঁছিয়া বাবুটি বলিলেন, ওই ঘরে আছে, চলুন। দ্বারের ফাঁক দিয়া একটু একটু আলো আসিতেছিল। দ্বার ঠেলিয়া মাথাটি ভিতরে প্রবেশ করাইয়া বাবুটি বলিলেন, ঘুমুচ্ছে বোধহয়, ফিভার মিক্সচারটায় কিছু উপকার হয়ে থাকবে। দুজনেই ঘুমোচ্ছে, পা টিপে টিপে আপনারা যান। যুবকগণ দেখিল সেই লম্বা ঘরের প্রান্তভাগে পালঙ্ক পাতা রহিয়াছে। পাশে একটি টেবিলের ওপর গোটা 2 ঔষধের শিশিও যেন দেখা গেল। দেওয়ালে একটা ল্যাম্প মিটি মিটি করিয়া জ্বলিতেছে। যুবকগণ জুতার গোড়ালি শূন্যে তুলিয়া নিঃশব্দে প্রবেশ করিতে লাগিল। সকলে প্রায় একসঙ্গেই শয্যার নিকট পৌঁছিল। একজন লেপের প্রান্তটি আস্তে আস্তে উঠাইতে লাগিল। ক্রমে অনেকখানি উঠাইয়া ফেলাইয়া বলিল, কই? 2-3 জনের লেপটা টানিয়া বলিল, গেল কোথা? অপর সকলে বলিল, সে বাবুটি কই, তিনি গেলেন কোথা? কেউ কেউ বলিল, দেখো তো বাইরে বোধহয় আছেন। 3-4 জনে দ্বারের কাছে গিয়া দ্বার টানিল, তাহা বাকি হইতে বন্ধ। চিৎকার করিয়া তাহারা বলিল, ওহে বন্ধ যে। বাকি সকলে তখন দ্বারের নিকট গেল। সকলেই দ্বার ধরিয়া টানাটানি করিতে লাগিল। দ্বার এক চুলও নড়িল না।
সকলেরই মনে তখন একটু ভয় হইল। কেহ কেহ বলিল, ওহে কুঞ্জ, এ কি ব্যাপার? কুঞ্জ বলিল, কিছুই তো বুঝতে পারছি নে, আমাদের এরকম করে বন্ধ করলে কেন? লোকটার উদ্দেশ্য কি? অভয় বলিল, একবার ডেকে দেখা যাক। বলিয়া সে দরজার কাছে মুখ রাখিয়া চিৎকার করিতে লাগিল, ও মশাই, ও পাগড়ি মাথায় বাবুটি, বলি শুনছেন? দোরটা বন্ধ করে দিলেন কেন? খুলে দিন, খুলে দিন। একে একে দুইয়ে দুইয়ে তখন তাহারা এই প্রকার ডাকাডাকি হাঁকাহাঁকি করিতে লাগিল, কিন্তু কোনোই ফল হইল না। কেহ কেহ তখন হতাশ হইয়া মেঝের উপর বসিয়া পড়িয়াছে। অবনী বলিল, ওহে, গতিক ভালো নয়, এর মধ্যে বন্ধ থাকলে প্রাণে মারা যাব যে। এ মজবুত কপাট ভাঙা যাবে না। ওই ল্যাম্পটা নিয়ে এসো, ওর তেলটা কবাটের গায়ে মাখিয়ে আগুন ধরিয়ে দাও, কবাট পুড়িয়ে ফেলো। কুঞ্জ বলল, সর্বনাশ, তাহলে ধোঁয়ায় শেষকালে দম বন্ধ হয়ে মারা যাব যে। জানলা নেই, শুধু ছাদের কাছে ছোট ছোট ওই দুটি ভেন্টিলেটর, তাও কাজ বন্ধ বলে বোধ হচ্ছে। অন্য উপায় চিন্তা করো। শ্যামাপদ বলিল, সে বোধহয় পালিয়েছে, চেঁচামেচি করি এসো, কারু না কারু সাড়া পাবো। কেশব বলিল, এই শীতের ভোরে কে আছে এখানে যে আমাদের সাড়া পেয়ে এসে আমাদের উদ্ধার করবে? সকলে তখন মাথায় হাত দিয়া বসিয়া চিন্তা করিতে লাগিল। অর্ধ ঘণ্টা পরে বাহির হইতে ভস ভস করিয়া একটা শব্দ আসিল। অভয় বলিল, ওই আমাদের ট্রেনও বেরিয়ে গেল। জল্পনায় কল্পনায় আরও ঘণ্টাখানেক কাটিল। কেন যে লোকটা এরূপ ব্যবহার করিয়া গেল, তাহাই সকলে নির্ণয় করিতে চেষ্টা করিতে লাগিল। ভাবিয়া চিন্তিয়া কোনো কুল কিনারা পাইল না। অবশেষে স্থির করিল, লোকটা বোধহয় পাগল হইবে। কুঞ্জ ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিল, খাটখানি ধরিয়া নাড়াচাড়া করিতেছিল। কিছুক্ষণ পরে সকলকে সে ডাকিয়া বলিল, দেখো, উপরে যে ওই ভেন্টিলেটর রয়েছে, ওতে শ্বাসি টাসি বোধহয় নেই। আমি অনেকক্ষণ থেকে চেয়ে চেয়ে দেখছি, ওই দিক ছাড়া বেরুবার আর কোনো উপায় নেই কিন্তু। অভয় কহিল, ও তো বিষম উঁচু, ওখানে পৌঁছানো যায় কেমন করে? কুঞ্জ বলিল, এ নেওয়ারের খাটখানা ভাঙা যাক, খাটের কাঠ 4খানা, টেবিলের পায়া 4টে, নেওয়ার দিকে খুব কষে বাঁধা যাক। এসো, একটা মইয়ের মতন হবে, দেয়ালের গায়ে সেইটে দাঁড় করালে জানলার ও ফুটো অবধি পৌঁছানো যাবে বোধ হয়। 3-4 জন দেখিয়া অনুমান করিয়া বলিল, বোধ হয়। কুঞ্জ বলিল, 3 করে। তুই সাইজে সবচেয়ে ছোট আছিস, পারবি উঠতে? 3 করি বললে, খুব পারবো, কিন্তু তারপর ওদিকে নামবো কি করে? এই মই জানলা গলিয়ে ওদিকে ফেলে ধরে নামতে পারবি নে? ওদিকে আবার জমি অবধি পেলে তো, ওদিকে যদি বেশি নিচু হয়। কুঞ্জ বলিল, আগে উঠে তো দেখ। তখন সেই ল্যাম্পের আলোকের সাহায্যে সকলে মিলিয়া খাটের নেওয়ার খুলিতে আরম্ভ করিল। খোলা শেষ হইলে অনেকে মিলিয়া খাটের পায়া হইতে পাটড়িগুলা বিচ্যুত করিয়া ফেলিল। টেবিলও এইরূপে ভাঙা হইল। খাটের পাটড়ি এবং টেবিলের পায়া নেয়ারের দিকে বাঁধিতে বাঁধিতে বাহিরে কাক ডাকিয়া উঠিল। গবাক্ষ পথে ভোরের আলো প্রবেশ করিল। সকলে ধরাধরি করিয়া তখন সেই মইকে দেওয়ালের গায়ে দাঁড় করাইয়া দিল।
উহা গবাক্ষ ছাড়াইয়াও প্রায় 1 হাত ঊর্ধ্বে উঠিয়াছে। দেখিয়া সকলের বুকে এই প্রথম কিঞ্চিত আশার সঞ্চার হইল। তিনগড়ি বলিল, যদি বেরুতে পারি। বেরিয়ে আমি কি করব? স্টেশনে যাব? কুঞ্জ বলিল, না না, স্টেশনে গিয়ে কি হবে? তারাই তো আমাদের শত্রু। প্রথমে দরজায় গিয়ে দেখবি, যদি দেখিস শুধু শিকল বন্ধ আছে, শিকল খুলে দিবি। যদি দেখিস তালা বন্ধ, থানায় গিয়ে দারোগাকে সব কথা বলবি। কাছে কোথাও নিশ্চয়ই থানা আছে, দারোগা এসে আমাদের উদ্ধার করবে। সকলে মিলিয়া সেই মইটা ধরিয়া রহিল। তিনকড়ি অতি কষ্টে বাঁধনের গাঁটে গাঁটে পা দিয়া উপরে উঠিতে লাগিল। ক্রমে গবাক্ষের নিকট পৌঁছিয়া তথায় উঠিয়া সে বসিল। নিম্নে হইতে জিজ্ঞাসা করিল, তিনকড়ে, কি দেখছিস? তিনকড়ি বললে, মাঠে একটা শেয়াল চড়ছে। মানুষ টানুষ কাউকে দেখছিস? কাউকে নয়। কতখানি নিচে জমি, এ কাঠ পৌঁছবে? না, অনেক নিচু। এক কাজ করো না। কি? নেওয়ার খোলো, টুকরোগুলো মুখে মুখে করে গেরো বাঁধো, দুখাই করে পাকিয়ে দড়ার মতো করো। একটা মুখ আমাকে দাও, সেটা আমি নিচে নামিয়ে দিই। আর একটা মুখ তোমরা সকলে মিলে ধরে থাকো, আমি ওদিকে নেমে পড়ব এখন। সকলে বলিল, বেশ বুদ্ধি করেছ, বাহ। তখন সেই 18 জোড়া হাত নেওয়ার খুলিতে, বাঁধিতে এবং পাকাইতে লাগিয়া গেল। 20 মিনিটের মধ্যে সমস্ত প্রস্তুত। নিম্ন হইতে সকলে বলিয়া দিল, আগে গিয়ে দেখ দরজায় খালি শেকল বন্ধ আছে কিনা, না তালা দেওয়া আছে। যদি তালা দেখিস, এসে নিচে থেকে আমাদের বলবি। যত শীঘ্র পারিস থানায় যাবি, গিয়ে দারোগাকে সব কথা বলে এখানে নিয়ে আসবি। আচ্ছা, আমি নামলাম বলিয়া দড়ি ধরিয়া জানলার ভিতর দিয়া তিনকড়ি নিজেকে গলাইয়া দিল। প্রাণ ভয়ে ছোটবাবু অর্ধ ঘণ্টা পূর্বেই চুপি চুপি আসিয়া নিজের ডুপ্লিকেট চাবি দিয়া তালা এবং শিকল খুলিয়া দিয়া গিয়াছিলেন। যুবকেরা কেহই তখন দ্বারের কাছে ছিল না, কোনো শব্দ পায় নাই। ছোটবাবু ভাবিয়াছিলেন, অনতিবিলম্বেই ইহারা জানিতে পারিবে এবং দ্বার খোলা পাইয়া পলায়ন করিবে। তাহা হইলে ভবিষ্যতে কুকুর মারা হইবার আশঙ্কা আর থাকিবে না। দরজা খুলিয়া দিয়া ছোটবাবু আবার আপিসে ফিরিয়া গেলেন। দেখিলেন গোবর্ধনবাবু সেই লম্বা টেবিলখানির ওপর খানকতক লাইন ক্লিয়ার বহি মাথায় দিয়া ঘুমাইতেছেন। ছোটবাবু ডুপ্লিকেট চাবিটি লুকাইয়া রাখিয়া বসিয়া আপনার কার্য করিতে লাগিলেন। অনেকক্ষণ পরে গোবর্ধনবাবু একটু নড়িয়া চড়িয়া উঠিলেন। মলিদা হইতে মুখ বাহির করিয়া বলিলেন, ভোর হয়েছে যে, থানায় লোক পাঠালেন? ছোটবাবু বলিলেন, না, এক বেটা খালাসিকেও দেখতে পাচ্ছি নে। আমি নিজেই যাব নাকি? থানা কদ্দূর এখান থেকে? 1 মাইল হবে। আচ্ছা মশাই, এক কাজ করি না কেন, থানায় খবর না পাঠিয়ে বরং কলকাতায় একখানা টেলিগ্রাম করে দিই পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নামে। মিলিটারি পুলিশ নিয়ে একেবারে বন্দুক টন্দুক নিয়ে তারা আসুক। এসব স্থানীয় পুলিশকে বিশ্বাস নেই মশাই। আমি যে এত কষ্ট করে ধরলাম, দারোগা নিজের নাম নেবার জন্যে শেষে হয়তো আমায় আমলই দেবে না। টেলিগ্রাম একখানা করে দিই, কি বলেন? সে মন্দ নয়, বেশ তো, আপনি বসে টেলিগ্রাম লিখুন,
আমি ততক্ষণ বাসায় গিয়ে আপনার চায়ের জোগাড় করে আসি। আহ, এই সময় এক পেয়ালা গরম গরম চা পেলে তো বেড়ে হয় মশাই। একে এই শীত, তাতে সমস্ত রাত্রি জাগরণ। ছোটবাবু বাসায় গেলেন। গোবর্ধনবাবু কাগজ কলম লইয়া টেলিগ্রাম লিখিতে বসিলেন। অনেক কাটকুট করিয়া শেষে মুসাবিদাটা এই প্রকার দাঁড়াইল। আমি কার্যবশত এ অঞ্চলে আসিয়া অদূরে কোনো গ্রামে একটি ভীষণ স্বদেশী ডাকাতি হইয়াছে জানিতে পারিয়া অনেক কষ্টে এবং কৌশলে 19 জন ডাকাইতকে ধৃত করিয়া একটি ঘরে তালা বন্ধ করিয়া রাখিয়াছি। মিলিটারি পুলিশ লইয়া শীঘ্র আসুন। গোবর্ধন দত্ত। মুসাবিদাটি 2-3 বার পড়িয়া গোবর্ধনবাবু অবশেষে নিজ স্বাক্ষরের নিম্নে লিখিয়া দিলেন বেঙ্গলি নভেলিস্ট, বাংলা ঔপন্যাসিক। 2টি উদ্দেশ্য ছিল। ইন্সপেক্টর জেনারেল সাহেব মনে না করেন যে কোনো দায়িত্বজ্ঞানহীন লোক এই টেলিগ্রাম পাঠাইতেছে। দ্বিতীয়ত, কে ধরাইয়া দিল সে সম্বন্ধে ভবিষ্যতে কোনো গোলযোগ না হয়। এই সময় বাহিরে গোবর্ধনবাবু অনেক লোকের কোলাহল ও জুতার আওয়াজ শুনিয়া টেলিগ্রামখানি হাতে করিয়া কৌতূহলবশত বাহিরে গেলেন। যাহা দেখিলেন তাহাতে তাহার প্রাণ উড়িয়া গেল। সেই তাহারা, সেই দল, কাঁধে তাহাদের খাট ভাঙা, টেবিল ভাঙা বড় বড় কাঠ। একজন বলিয়া উঠিল, ওই রে, পাগড়ি মাথায় ওই শালা। গোবর্ধনবাবু বুঝিলেন তাহার আসন্নকাল উপস্থিত, কিন্তু প্রাণ বড় ধন, সেটা বাঁচাইবার জন্য একবার চেষ্টা করিয়া দেখিতে হয়। সুতরাং তিনি ছুটিলেন। ডাকাইতগণ ধর শালাকে ধর বলিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিতে লাগিল। গোবর্ধনবাবু কিয়দ্দূর ছুটিয়া প্ল্যাটফর্মের তারের বেড়া টপকাইয়া মাঠ দিয়া জঙ্গল দিয়া প্রাণপণে ছুটিলেন। গাছের কাঁটায় তাহার কাপড় ছিঁড়িল, গা ক্ষতবিক্ষত হইয়া গেল। তথাপি তিনি ছুটিলেন। এক পাটি জুতা খুলিয়া পথে পড়িয়া রহিল। এক পায়ে জুতা শুদ্ধ তিনি ছুটিলেন। ক্রমে দ্বিতীয় জুতা পাটিও খুলিয়া গেল, তথাপি ছুটিলেন। পায়ে কাঁটা ফুটিতে লাগিল, পাথরকুচি বিঁধিতে লাগিল। ক্রমে তাহার গতি মন্দ হইয়া আসিল। অবশেষে হাঁপাইতে হাঁপাইতে এক স্থানে বসিয়া পড়িলেন। চারিদিকে চাহিয়া দেখিলেন ঘন জঙ্গল। কান পাতিয়া রহিলেন ডাকাইতগণ তাহার পশ্চাৎ ধাবন করিয়া আসিতেছে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করিয়া কাহারও কোনো সাড়া শব্দ পাইলেন না। মনে মনে তখন গোবর্ধনবাবু ভাবিলেন, স্টেশনে উহারা বেশিক্ষণ অপেক্ষা নিশ্চয়ই করিবে না, কারণ নিজেদের প্রাণের ভয় তো আছে। তাই ঘণ্টা 2 সেখানে বসিয়া থাকিয়া তিনি ধীরে ধীরে বাহির হইলেন। পা কাটিয়া ব্যথা হইয়াছে, খোঁড়াইতে খোঁড়াইতে চলিলেন। পথ ভুলিয়া ঘুরিয়া ফিরিয়া বেলা 9টার পর স্টেশনে উপস্থিত হইলেন। ডাকাইতগণ কাহাকেও কোথাও দেখিতে পাইলেন না। অনুসন্ধানে জানিলেন ছোটবাবু বাসায় গিয়াছেন। বাসায় গিয়া ছোটবাবুর সহিত সাক্ষাৎ করিলেন। ছোটবাবু হাসিয়া বলিলেন, কি, কোথায় ছিলেন এতক্ষণ? ডাকাতরা আপনাকে খুঁজছিল যে। গোবর্ধনবাবু নিম্নস্বরে জিজ্ঞাসা করিলেন, কোথায় গেল তারা? তারা এতক্ষণ কলকাতায় পৌঁছে গেছে। ছোটবাবু তখন
যুবকগণের নিকট বাস্তবিক যাহা যাহা শুনিয়াছিলেন, তাহাদের বরযাত্র যাওয়া প্রভৃতি তাহা বর্ণনা করিলেন। গোবর্ধনবাবু বলিলেন, আচ্ছা, কি করে বেরুলো তারা? ছোটবাবু এইবার কল্পনার সাহায্য গ্রহণ করিয়া বলিলেন, সে মশায় আশ্চর্য কৌশল। 7টা ট্রেনে তারা চলে গেলে আড়তে গিয়ে দেখলাম কি না, বাইরে তালা যেমন বন্ধ ছিল তেমনই রয়েছে। খাট ভেঙে নেওয়ার খুলে তারই মই তৈরি করেছে, করে সেই জানলার ফুটো উঠে একে একে টুপ টুপ করে লাফিয়ে পড়েছে। ওহ, কি কৌশল, কি সাহস! গোবর্ধনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেখুন, তারা ডাকাতি বটে, বিয়ের বরযাত্র নহে। বরযাত্র এসেছিল এটা আপনাকে মিথ্যে করে বলে গেছে। যা হোক, আমার নামটাম তাদের বলেননি তো? কি বলেন, আমাকে অনেকবার করে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেসে করলো বটে, কিন্তু আমি বললাম, মশাই, কত লোক আসছে, কত লোক যাচ্ছে, কত লোকের খবর রাখবো বলুন? তবে হ্যাঁ, মলিদা চাদর গায়ে মাথায় পাগড়ি জড়ানো একটা লোককে প্ল্যাটফর্মে রাত্রে দেখেছিলাম বটে। ওই যা বলছেন আপনারা, বোধহয় পাগল টাগল হবে। গোবর্ধনবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, নামটি আমার বলেননি যে, এইটি ভারী উপকার করেছেন। এর যদি তারা কি তাদের দলের লোক এসে আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করে, তবে দোহাই আপনার, বলবেন না। বলিয়া গোবর্ধনবাবু ছোটবাবুর হাত দুখানি চাপিয়া ধরিলেন। ছোটবাবু বলিলেন, খেপেছেন? সে কি আমি বলি, জিভ কেটে ফেললেও না। ছোটবাবুর বাসাতেই স্নানাহার করিয়া দ্বীপ্রহরের গাড়িতে গোবর্ধনবাবু কলকাতা রওনা হইলেন। পরদিন ডাকেই ছোটবাবু একটি বৃহৎ বুক প্যাকেট পাইলেন। গোবর্ধনবাবু তাহাকে নিজ গ্রন্থাবলী সম্পূর্ণ এক সেট উপহার পাঠাইয়াছেন। প্রত্যেক পুস্তকে উপহারের কথা লিখিয়া স্বাক্ষর করিয়াছেন, আপনার চিরকৃতজ্ঞ গোবর্ধন।